শতকের বাংলা রাষ্ট্রিক বিপর্যয় ও সামাজিক অবক্ষয় জাতির জীবনে সার্বিক পতন নিশ্চিত করে তুলেছে। সেই সংকটময় যুগে স্বধর্ম রক্ষা ও দীন দুঃখীর দুর্দশা মোচনের ঐকান্তিক চেষ্টার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন নাটোরের রানী ভবানী। বাঙালির ইতিহাসে তাকে চিহ্নিত করা হয়েছে বাংলার অন্নপূর্ণা রূপে। তেজে, বুদ্ধিতে, দয়া ও সহানুভূতিতে তিনি ছিলেন অনন্যা। ধর্মপ্রাণ রানীর সুমহান কীর্তি ছড়িয়ে আছে বাংলায় ও দেবস্থান কাশীতে। বর্ধমানের ছাতিনা গ্রামে 1724 খ্রিস্টাব্দে রানী ভবানীর জন্ম। তার বাবার নাম আত্মারাম চৌধুরী, মাতা জয় দুর্গা। পিতামাতার একমাত্র সন্তান ভবানীর 8 বছর বয়সেই বিয়ে হয় নাটোরের ভাবি রাজা রামকান্তর সঙ্গে। কালক্রমে ভবানী রাজ পরিবারের কর্ত্রী হিসেবে অসাধারণ দক্ষতা দেখিয়ে স্বনামধন্য হন এবং নাটোরের রাজবংশের গৌরব বৃদ্ধি করেন। রানী ভবানীর জীবনী আলোচনা করতে হলে নাটোর রাজবংশের ইতিহাসকে বাদ দেওয়া চলে না। সংক্ষেপে তা বলা দরকার। তখন ভারতে মুঘল শাসনের শেষ পর্ব। দিল্লির মসনদে আসীন বাদশাহ আলমগীর। সেই সময়ে পুটিয়ার কাছে বৎসরাচার্য নামে এক ঋষি বাস করতেন। ঘটনাচক্রে একসময় কিছু বিদ্রোহী জায়গিরদারদের দমন করার জন্য এক মোগল বাহিনী সেখানে উপস্থিত হয়। মোগল সেনাপতি সাধক বৎসরাচার্যের আশীর্বাদ লাভ করেছিলেন। বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে মোগল বাহিনীর জয় হয়। কৃতজ্ঞ সেনাপতির আগ্রহে সেই সময় বৎসরাচার্য লস্কর খানের লস্করপুর পরগনার জায়গির লাভ করেন। বৎসরাচার্য ছিলেন সংসার ত্যাগী, ফলে জমিদারি তার পুত্ররাই দেখাশোনা করতেন। এইভাবে পুটিয়ার রাজবংশের পত্তন হয়। পুটিয়ার এক রাজার নাম নরনারায়ণ। তার সময়ে বারোহাটির তহসিলদার ছিলেন বামদেব মৈত্র। মৈত্র মহাশয়ের 3 ছেলে, রামজীবন, রঘুনন্দন ও বিষ্ণুরাম। কালক্রমে এদের মধ্যে 2 জন, রামজীবন এবং রঘুনন্দন, পুটিয়ার রাজ সরকারে উঁচু পদে চাকরি পান। তাদের দুজনেরই সংস্কৃত এবং ফার্সি ভাষায় দক্ষতা ছিল। বিশেষ করে রঘুনন্দন বৈষয়িক বুদ্ধি এবং হিসাব নিকাশের ব্যাপারে ছিলেন প্রতিভাশালী ব্যক্তি। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি পুটিয়ার রাজা দর্পনারায়ণের প্রিয় পাত্র হয়ে ওঠেন। তাকে ঢাকার নবাবের দরবারে রাজার প্রতিনিধি ও উকিল নিযুক্ত করে পাঠানো হয়। স্বীয় প্রতিভার বলে রঘুনন্দন নবাবের দরবারেও প্রভাব প্রতিপত্তির অধিকারী হন। ক্রমে তিনি দরবারে নায়েব কানুনগো পদে নিযুক্ত হন। প্রধান কানুনগোর সহকারী হিসেবে রঘুনন্দনের কাজ ছিল রাজস্বের আয় ব্যয়ের হিসাব তৈরি করে মোগল সম্রাটের কাছে পাঠানো। নিয়ম ছিল হিসাব পেশ করার আগে নির্ভুল হিসাবের প্রমাণস্বরূপ নথির ওপরে একজন কানুনগোর সই ও মোহরের ছাপ লাগাতে হতো। রঘুনন্দন যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করতেন এবং এর দ্বারাই তিনি সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। ক্রমাগত মারাঠা যুদ্ধে ঔরঙ্গজেব খুবই নাস্তানাবুদ হয়েছিলেন। রাজকোষেও টান ধরেছিল। এই সময় বাংলা বিহার উড়িষ্যার সুবেদার ছিলেন মুর্শিদ কুলি খাঁ। সংকট সময়ে বেশি রাজস্ব পাঠিয়ে সম্রাটকে খুশি করার জন্য তিনি প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেছিলেন। কিন্তু নানা প্রতিবন্ধকতায় একজন কানুনগোর সই ও মোহর ব্যবস্থা করতে পারছিলেন না। ফলে সংগৃহীত অর্থ সম্রাটের দরবারে পাঠানো যাচ্ছিল না। মুর্শিদ কুলি খাঁর এই মুশকিলের আসান করেছিলেন রঘুনন্দন। তার সই ও মোহরের জোরে মুর্শিদ কুলি খাঁর মুখ রক্ষা হল। নবাব উপকারের প্রতিদান দিতেও কার্পণ্য করলেন না। রঘুনন্দনকে তিনি তার দেওয়ান নিযুক্ত করলেন। সেই সময় নিয়মিত নবাবের দরবারে রাজস্ব জমা দিতে না পারায় কিংবা বিদ্রোহী হবার জন্য অনেক জমিদারের জমিদারি কেড়ে নেওয়া হতো। এই সব সত্যহীন জমিদারি নতুন জমিদারদের বিলি করা হতো। এই ধরনের সত্যহীন জমিদারি মুর্শিদ কুলি খাঁ রঘুনন্দনকে দেবার আগ্রহ প্রকাশ করলে রঘুনন্দন তার বড় ভাই রামজীবনের নাম সুপারিশ করেন। সেই মতো নবাব সব জমিদারি রামজীবনকে দিলেন। এইভাবে রামজীবন ক্রমে ভাতুরিয়া পরগনা, বাঙ্গাচ্ছি, চাকলা এবং রাজশাহী যশোরের বিখ্যাত ভূঁইয়ার সীতারাম রায়ের সম্পত্তি সহ এক বিশাল জমিদারির মালিক হলেন। রামজীবনী 1706 খ্রিস্টাব্দে নাটোরে এক বিশাল প্রাসাদ নির্মাণ করালেন। মোগল সম্রাটের কাছ থেকেও পেলেন রাজা খেতাব। এইভাবে নাটোর রাজবংশের সূত্রপাত হয়। রামজীবন তার বিচক্ষণ দেওয়ান দয়ারাম রায়ের পরামর্শ এবং সহায়তায় বিশাল জমিদারি পরিচালনা করতেন। পরপর 2 পুত্রের অকাল মৃত্যুর পর শোকাহত রঘুনন্দন মারা যান 1714 সালে।
বৃদ্ধ অবস্থায় রামজীবনও জমিদারি পরিচালনা থেকে অবসর নেন। জমিদারির দায়িত্ব নেন তার পুত্র কালিকা প্রসাদ এবং বিষ্ণুরামের পুত্র দেবী প্রসাদ। 1724 সালে কালিকা প্রসাদের মৃত্যুর পর রামজীবন তখন রাজশাহী জেলার রসিক্ষা ভাদুরীর ছোট ছেলে রামকান্তকে দত্তক নেন। কিন্তু এই দত্তক নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক গোলযোগ উপস্থিত হয়। দেবী প্রসাদ জমিদারির মাত্র 6 আনা অংশের মালিক নিতে চাইলেন না। সম্পত্তির লোভে তিনি নানা চক্রান্ত করতে থাকেন। যাই হোক, রামজীবনের দত্তক পুত্র রামকান্তই শেষ পর্যন্ত পরবর্তী রাজা সাব্যস্ত হন। 8 বছরের ভবানীর এই রামকান্তর সঙ্গেই মহা ধুমধামের সঙ্গে বিবাহ হয়। সেই কালে সমাজে মেয়েদের লেখাপড়া শেখার চল ছিল না। রানী ভবানী বাড়িতেই সামান্য লিখতে পড়তে শিখেছিলেন। নাটোরের রাজবাড়িতে বধূ হয়ে আসার পর তার উপযুক্ত শিক্ষার ব্যবস্থা হলো। এক বিদুষী ব্রাহ্মণের কাছে তিনি সংস্কৃত, ব্যাকরণ, পুরাণ এবং রাজনীতির শিক্ষা নিতে লাগলেন। মহারাজা রামজীবনের বয়স হয়েছিল। রানী ভবানীর বিয়ের 1 বছরের মধ্যেই তিনি মারা যান। তার মৃত্যুতে যুবক রামকান্ত রাজা হলেন এবং দেওয়ান দয়ারামের পরামর্শ মতো সুনামের সঙ্গে নাটোর শাসন করতে লাগলেন। বালিকা বয়স হলেও বধূরানী ভবানী রাজ্য শাসন কাজে যথাসাধ্য বুদ্ধি পরামর্শ দিয়ে স্বামীকে সাহায্য করতেন। অনেক জটিল বিষয়ে তার সঠিক পরামর্শ শুনে অনেক সময় দেওয়ান দয়ারামও উপকৃত হতেন। সরফরাজ খাঁর মৃত্যুর পর বাংলার নবাব হন আলীবর্দী খাঁ। এই সময়ে নাটোর রাজপরিবারের বৈষয়িক বিবাদ চরম আকার ধারণ করে। বিষ্ণুরামের পুত্র দেবীপ্রসাদ গোড়া থেকেই রামজীবনের দত্তক নেওয়া নিয়ে মনক্ষুণ্ণ ছিলেন। এখন তিনি নবাবের দরবারে আবেদন জানালেন যে মহারাজা রামজীবনের ভ্রাতুষ্পুত্র হিসেবে তিনিই নাটোরের প্রকৃত উত্তরাধিকারী, কেননা যথাযথ নিয়ম মেনে রামকান্তকে দত্তক নেওয়া হয়নি। নবাব দেবীপ্রসাদের পক্ষেই রায় দিলেন। জমিদারি হারালেন রাজা রামকান্ত। নাটোরের রাজপ্রাসাদে দখল নিল দেবীপ্রসাদ। নিরুপায় হয়ে রাজা রামকান্ত রানী ভবানীকে নিয়ে নাটোর ছেড়ে মুর্শিদাবাদে জগৎ শেঠের বাড়িতে আশ্রয় নিলেন। ক্ষমতাচ্যুত দেওয়ান দয়ারামও এদের সঙ্গে এখানে মিলিত হলেন। বিষয়টা খতিয়ে না দেখেই নবাব ভুল করে দেবীপ্রসাদের পক্ষে রায় দিয়েছিলেন। সকলে মিলে আলোচনা করে স্থির করলেন রাজা ও রানী ভবানী নবাবের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেওয়ান দয়ারাম এবং জগৎ শেঠ তাদের সঙ্গে করে নিয়ে যাবেন। কিন্তু নবাবের নজরানার কি হবে? তার জন্য অনেক টাকার দরকার। নিরুপায় রানী ভবানী নিজের গয়না বন্ধক রেখে জগৎ শেঠের কাছ থেকে টাকা ধার করলেন। দেবীপ্রসাদের চক্রান্তের বিষয়ে জানতে পেরে নবাব তার ভুল বুঝতে পারলেন। নতুন আদেশ জারি করে তিনি রামকান্তকেই নাটোরের রাজা বলে ঘোষণা করলেন। রানী ভবানীকে সঙ্গে করে রাজা রামকান্ত আবার নাটোরের প্রাসাদে ফিরে এলেন। ইতিমধ্যে দেবীপ্রাসাদের স্বল্পকালের শাসনে এবং উৎপীড়নে প্রজাদের নাভিশ্বাস উঠেছিল। রাজা রামকান্তের প্রতি আনুগত্যের অপরাধে অনেক প্রজারই ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। অনেকের জোত জমি কেড়ে নিয়ে ভিটেছাড়া করা হয়েছিল। রানীর পরামর্শ মতো রাজা রামকান্ত ক্ষতিগ্রস্ত প্রজাদের সাহায্যের ব্যবস্থা করলেন। উৎখাত প্রজারা আবার তাদের পুরনো ভিটে ফিরে এলো। এই বিপর্যয়ের পর রাজা রামকান্ত আর বেশি দিন বাঁচেননি। নানান ঝড় ঝাপটা ও অশান্তি সামলে অবশেষে 1748 সালে তিনি মারা গেলেন। একমাত্র কন্যা তারা দেবীকে নিয়ে রানী ভবানী বিধবা হলেন। রানী ভবানীর একটি ছেলেও ছিল। অল্প বয়সেই তার মৃত্যু হওয়ায় বিশাল জমিদারির উত্তরাধিকারী কেউ ছিল না। রানী ভবানীর স্বাদ ছিল কন্যা তারা দেবীকে বিবাহ দিয়ে জামাতাকেই সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করে যাবেন। কিন্তু দুঃখের বিষয় তার সেই স্বাদ পূর্ণ হয়নি। তারা দেবীর বিয়ে হয়েছিল খাজুরা গ্রামের রঘুনাথ লাহিড়ীর সঙ্গে। বিয়ের 1 বছর পরেই জামাতা রঘুনাথ মারা যান। বাধ্য হয়ে রানী এই সময়ে রাজশাহী জেলার 8 গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণের ছেলে রামকৃষ্ণ রায়কে পোষ্যপুত্র নিলেন। স্বামীর অবর্তমানে দয়ারামের সহায়তায় রানী ভবানী যোগ্যতার সঙ্গে তার জমিদারি পরিচালনা করতে লাগলেন। তার শাসনে এবং সুব্যবস্থায় প্রজাদের সুখ সমৃদ্ধি দিন দিন বৃদ্ধি পেতে লাগল। নাটোর ছিল বাংলার সবচেয়ে বড় জমিদারি। বার্ষিক আয় হতো 1.5 কোটি টাকা। নবাব সরকারের রাজস্ব হিসেবে জমা দিতে হতো 70 লক্ষ সিক্কা মুদ্রা। অবশিষ্ট অর্থ রানী ভবানী ধর্মীয় কাজে এবং প্রজাদের কল্যাণের জন্য ব্যয় করতেন। রানী ভবানীর সুশাসন এবং পরিচালনার গুণে নাটোরে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় বর্গীর অতর্কিত আক্রমণে বাংলা ক্ষতবিক্ষত হচ্ছিল। স্বয়ং নবাব আলীবর্দী বর্গীর হাঙ্গামা দমন করতে না পেরে যৌথ দিতে বাধ্য হন।
রানী ভবানী নাটোরের সুরক্ষার যথোপযুক্ত ব্যবস্থা করেছিলেন। তিনি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেছিলেন। তার সুরক্ষা ব্যবস্থার প্রতি আলীবর্দীর আস্থাও এতটাই ছিল যে বর্গীর হাঙ্গামাকালে তিনি তার পরিবারের লোকজনকে নাটোরের কাছে রাম বলিয়ায় রেখে দিতেন। রাজরানী হয়েও রানী ভবানী নিষ্ঠা সহকারে ব্রহ্মচারিণীর জীবনযাপন করতেন। প্রতিদিন নিজের হবিষ্যন্ন নিজেই রান্না করতেন, ভূমিশয্যায় শয়ন করতেন। তার প্রতিদিনের কর্মসূচি আরম্ভ হতো প্রাতঃস্নান ও গীতা পাঠের মধ্য দিয়ে। দেবদ্বিজে প্রগাঢ় ভক্তি বিশ্বাস তার জীবনকে মোহনীয় করেছে। বড়নগরে ১০০টি শিব মন্দির নির্মাণ করেন তিনি। প্রতিটি মন্দিরের গায়েই উৎকীর্ণ ছিল সুষমামণ্ডিত টেরাকোটা শিল্প। এই মন্দিরগুলির কয়েকটি এখনও বর্তমান আছে। তিনি হাওড়া শহর থেকে কাশীধাম পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। সেই প্রাচীন রাস্তাটি বর্তমানে বোম্বে রোডের অংশ বিশেষ। লোকের মুখে রানী ভবানী রোড বা বেনারস রোড নাম এখনও শোনা যায়। শিবস্থান কাশীধামে রানী ভবানীর বহু কীর্তি বর্তমান। ১৭৫৩ সালে তিনি কাশীধামে ভবানীশ্বর শিব প্রতিষ্ঠা করেন। কাশীর বিখ্যাত কুরুক্ষেত্র তলাও নামে জলাশয়, গোপাল মন্দির, অন্নপূর্ণা মন্দির, তারা মন্দির, দণ্ডীভোজ ছত্র, মথুরা ছত্র, দুর্গাবাড়ি, দুর্গাকুণ্ড রানী ভবানীর কীর্তি বহন করছে। এছাড়াও তিনি নাটোর এবং ভবানীপুরে বহু মন্দির প্রতিষ্ঠা করেন। দেবসেবা এবং দেব বিগ্রহ প্রতিষ্ঠা রানী ভবানীর জীবনের একটি দিক মাত্র। তার জীবন নিয়োজিত ছিল দরিদ্র প্রজাদের সেবায়। এই ক্ষেত্রে তিনি লোকমাতা রূপে বিরাজিতা ছিলেন। লোকের জলকষ্ট নিবারণের জন্য উত্তরবঙ্গের বহু স্থানে তিনি বড় বড় দিঘি খনন করান। যাতায়াত ব্যবস্থা সুগম করার জন্য বহু সেতু নির্মাণ করান। শিক্ষা প্রসারের কাজেও তার অবদান অপরিসীম। তিনি শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়মিত বৃত্তি দেবার ব্যবস্থা করেন। প্রজাদের রোগ পীড়া নিবারণের জন্য তিনি উপযুক্ত চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন। প্রজাদের বাড়ি বাড়ি ঘুরে চিকিৎসকেরা রোগগ্রস্তদের ওষুধ দিতেন। অসংখ্য দরিদ্র প্রজাকে রানী নিষ্কর জমি বিলি করেছেন। কখনো বর্ণ বা জাতি বিচার করেননি। ব্রাহ্মণ অব্রাহ্মণ মুসলমান নির্বিশেষে সকল প্রজার প্রতি রানী সমদৃষ্টি পোষণ করতেন। আলীবর্দী ছিলেন সুশাসক এবং সুবিবেচক। তার মৃত্যুর পর বাংলার নবাব হন তার দৌহিত্র সিরাজউদ্দৌলা। কিন্তু তার রাজসিংহাসন নিষ্কণ্টক হয়নি। অল্প সময়ের মধ্যেই উচ্ছৃঙ্খল স্বভাবের জন্য সিরাজ প্রজাদের বিরাগ ভাজন হয়ে উঠতে থাকেন। একবার রানী ভবানীর কন্যা তারাদেবীকে নিয়ে বড়নগরের প্রাসাদে অবস্থান করছেন। সেই সময় ভাগীরথী নদীতে নৌকা বিহারকালে যুবক নবাব প্রাসাদ শীর্ষে অপরূপ রূপবতী তারাদেবীকে দেখতে পান। রানী ভবানীর কন্যা জেনেও সিরাজ তারাদেবীকে অপহরণের পরিকল্পনা করেন। নবাবের এই হীন চক্রান্তের কথা জানতে পেরে রানী শঙ্কিত হলেন। নাটোরে এই ঘটনা ঘটলে তার শঙ্কার কারণ থাকত না। শক্তিশালী সৈন্যবাহিনী তার নিরাপত্তার দায়িত্ব নিত। কিন্তু বড়নগরে রানীর প্রাসাদ অরক্ষিত। বুদ্ধিমতী রানী মনোবল হারালেন না। সেই সময় শান্তারাম বাবাজি নামে এক প্রভাবশালী বৈষ্ণব সন্ন্যাসী বড়নগরের অপর পারে বাস করতেন। নিরুপায় হয়ে রানী তার শরণাপন্ন হলেন। এক রাতে নবাব সৈন্য গোপনে বড়নগরের প্রাসাদে হামলা করলে শান্তারাম বাবাজির শিষ্যরা আখড়া থেকে বেরিয়ে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। প্রবল প্রতিরোধের মুখে এটি উঠতে না পেরে নবাব সৈন্যরা পালিয়ে যায়। পরে বাবাজি নিজে রানী এবং তারাদেবীকে নিরাপদে নাটোরে পৌঁছে দেন। ইতিমধ্যে অপক্ব বুদ্ধি সিরাজকে সিংহাসনচ্যুত করার জন্য দেশের প্রভাবশালী ব্যক্তিরা একত্রিত হতে আরম্ভ করেছেন। স্বাভাবিকভাবে রানী ভবানীর সমর্থনও তারা পেলেন। জগৎ শেঠের বাড়িতে গোপন সভায় মিলিত হতেন সেনাপতি দুর্লভরাম, মির্জাফর, মহারাজ কৃষ্ণচন্দ্র, নন্দকুমার প্রভৃতি। চিকের আড়াল থেকে রানী ভবানী তাদের সঙ্গে আলোচনায় অংশ নিতেন। সিরাজের অপসারণের জন্য বেনিয়া ইংরেজের সাহায্য নেবার প্রশ্ন উঠলে রানী সকলকে নিষেধ করেন। ঘরের বিবাদে বাইরের শত্রুকে ডেকে আনার পরিণাম বিচক্ষণা রানীর দূরদৃষ্টিতে ধরা পড়েছিল। তিনি জানিয়েছিলেন সকলে একত্রিত হলে ইংরেজের সাহায্য ছাড়াই সিরাজকে সিংহাসনচ্যুত করতে পারবেন। সেদিন রানীর এই গুরুত্বপূর্ণ পরামর্শ যদি অন্য সকলে গ্রহণ করতেন তাহলে আজ বাংলা তথা ভারতের ইতিহাস অন্যরকম হতো। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর দেশের শাসন ক্ষমতা ইংরেজদের কক্ষিগত হয়। বেনিয়া হলো রাজা। শাসনের নামে দেশ জুড়ে ইংরেজের অরাজকতা দিন দিন বেড়ে চলল। শস্য শ্যামলা বাংলার বুকে করাল মূর্তিতে দেখা দিল ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ ইতিহাসের পাতায় ৭৬-এর মন্বন্তর নামে চিহ্নিত হয়ে আছে। লক্ষ লক্ষ লোক দুর্ভিক্ষের কবলে প্রাণ হারায়। বুভুক্ষ নরনারীর কাতর আর্তনাদে বাংলার আকাশ বাতাস তখন বিদীর্ণ হচ্ছে। সেই সময় দেশের মানুষ লোকমাতা রানী ভবানীর অন্নপূর্ণা রূপ দেখতে পেল।
তিনি অকাতরে রাজকোষের অর্থ ব্যয় করে দিকে দিকে শত শত অন্নসত্র খুলে অন্ন বিতরণের ব্যবস্থা করলেন। তার নির্দেশে পীড়িতদের চিকিৎসার জন্য রাজবৈদ্যরা অক্লান্ত পরিশ্রম করতে লাগলেন। প্রজাদের সমস্ত খাজনা মওকুফ করা হলো। রানী ভবানীর দয়ায় সেদিন অসংখ্য দুর্ভিক্ষ পীড়িত মানুষের প্রাণ রক্ষা হয়েছিল। 1772 খ্রিস্টাব্দে কুখ্যাত ওয়ারেন হেস্টিংস ভারতে গভর্নর জেনারেল হয়ে আসেন। তিনি সার্কিট কমিটি গঠন করে জমিদারদের নতুনভাবে রাজস্ব স্থির করে দিলেন। প্রত্যেক জমিদারিতেই বর্ধিত করের বোঝা চাপল। বলপূর্বক অনেক জমিদারির নতুনভাবে বিলি ব্যবস্থা করা হলো। রানী ভবানীর রংপুরের বহেরবন্দ জমিদারিও বাজেয়াপ্ত করে নতুন ব্যবস্থায় কান্তবাবুকে দেওয়া হলো। এই অপমান রানী সইতে পারলেন না। তিনি পালিত পুত্র রামকৃষ্ণের হাতে জমিদারির ভার ছেড়ে দিয়ে কাশী চলে গেলেন। রাজা রামকৃষ্ণ ছিলেন মহাশক্তির উপাসক। নিজের ধ্যান জপ নিয়েই তিনি মগ্ন থাকতেন। বৈষয়িক কোনো চিন্তাই তাকে স্পর্শ করতে পারত না। ফলে জমিদারিতে দেখা দিল বিশৃঙ্খলা। দিন দিনই একের পর এক মহাল হাতছাড়া হয়ে জমিদারির আয়তন কমে আসতে লাগলো। জমিদারির চরম বিপর্যয়ের মধ্যে 1795 খ্রিস্টাব্দে রাজা রামকৃষ্ণ মারা যান। তার পুত্র বিশ্বনাথ তখনও নাবালক। বাধ্য হয়ে কাশীবাসী রানী ভবানী নাটোরে ফিরে এলেন। পৌত্র বিশ্বনাথের অভিভাবক হয়ে বিপর্যস্ত অবস্থা সামলানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু নাটোরের ভাগ্য বিপর্যয় ঠেকানো সম্ভব হলো না। নানা দুঃখ যন্ত্রণা ভোগের মধ্য দিয়ে তার দিনও ফুরিয়ে এলো। 1803 সালে 79 বছর বয়সে তিনি তিরোধান করেন।